হচ্ছে যে আসিফ নজরুলের যদি নাকি আপনি এখন কোশ্চেন করেন যে আসিফ নজরুল মোটামুটি 1000 কোটি টাকার মালিক এই মুহূর্তে হয়ে গিয়েছেন, আসিফ নজরুলকে স্বীকার করবেন? আসিফ নজরুলকে আমি যদি এখন এটা বলি সেও এটাই বলবে, কিন্তু এটার জন্য অপেক্ষা করতে হবে। আসিফ নজরুল আসলে কে এটা নিয়ে আমি আরো একটা কাজ করছি। ওইখানে এই গেল 7-8 মাসে আসিফ নজরুল কি কি করেছেন, কোথায় কোথায় ধান্দাবাজি করেছেন, সেগুলো নিয়ে ওই প্রোগ্রামটা যাবে। ওইখানে আপনি জবাব পেয়ে যাবেন যে আসিফ নজরুল আসলে কাদের লোক, আসিফ নজরুল কি করছে। মানুষজনের তো সন্তুষ্ট না থাকার কারণ থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। যখন খুব খারাপ কিছু হয় আমরা প্রচণ্ড আত্মজিজ্ঞাসার সম্মুখে পড়ি, খুবই খারাপ লাগে। এবং এটা তো আমরা তো এই সমাজে বাস করি, আমাদের বন্ধুবান্ধব, পরিবার পরিজন, আমাদের পরিচিত লোকজন, তাদের থেকে আমরা যেসব কথা শুনি বিভিন্ন সংবাদ মাধ্যমে, এটা কারো তো ভালো লাগার কথা না। নিজেদেরকে হারকিউলিস মনে করেন না, যদি মনে করেন হারকিউলিস খেলবেন স্বাগতম। প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড বানাবো, আর কি কি আকাম করেছেন একেবারে মাইক্রোস্কোপের নিচে নিয়ে ফেলায় ফেলায় দেখাই দেবো সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে বা যারা এখন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসিফ নজরুলকে নিয়ে এবারে বিস্ফোরকমূলক মন্তব্য করেছে সাংবাদিক ইলিয়াস। একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেক অনুষ্ঠানে সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করেছে, আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়া এই 7 মাসের মধ্যেই 1000 কোটি টাকার মালিক বনে গেছে। আসলে কি তাই? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বেশ কিছু তথ্য প্রমাণ উপস্থাপন করেছে সাংবাদিক ইলিয়াস ফ্যাক্ট চেক একুশে টেলিভিশনের সেই অনুষ্ঠানে। সাংবাদিক ইলিয়াস হোসেন কি বলল আসিফ নজরুলকে উদ্দেশ্য করে, আসিফ নজরুলকে নিয়ে, সেটা আমরা দেখব কয়েকটা প্রতিবেদন থেকে, তারপরে কথা বলবো। সরাসরি সাংবাদিক ইলিয়াসের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যে দাবি করছেন আসিফ নজরুল 1000 কোটি টাকার মালিক বনে গেছে। আসলে কি তাই? আসলে কি সত্যিকার অর্থেই আসিফ নজরুল 1000 কোটি টাকার মালিক বনে গেছে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে মাত্র 7 মাস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করে কত 1000 কোটি টাকার সম্পদ তৈরি করেছে আসিফ নজরুল, সেটা আমরা সাংবাদিক ইলিয়াসের মুখ থেকে শুনে আসি, তারপরে কথা বলি। আসিফ নজরুলকে এই বক্তব্য তো অনেক আগের, এটা শুনেছি। তো বিষয় হচ্ছে যে আসিফ নজরুলের যদি নাকি আপনি এখন কোশ্চেন করেন যে আসিফ নজরুল মোটামুটি 1000 কোটি টাকার মালিক এই মুহূর্তে হয়ে গিয়েছেন, আসিফ নজরুলকে স্বীকার করবেন? আসিফ নজরুলকে আমি যদি এখন এটা বলি সেও এটাই বলবে, কিন্তু এটার জন্য অপেক্ষা করতে হবে। আপনি যদি আইন মন্ত্রণালয়টা দেখেন, আইন মন্ত্রণালয়ের গাজীপুরের মতো জায়গায় একজন বিচারক, আপনি নিশ্চয়ই মনে আছে যে একজন পুলিশ কনস্টেবল যে কিনা সরাসরি, যার ভিডিও ফুটেজ আছে একজন ছাত্রকে গুলি করার, তার জামিন দিয়েছিল এই গাজীপুরে। তিনি দিয়েছেন, তার নিজের সুপারিশে তাকে ওইখানে বসানো হয়েছে। আপনি পুরো আইন মন্ত্রণালয়টা যদি দেখেন। আর আসিফ নজরুল আসলে কে এটা নিয়ে আমি আরো একটা কাজ করছি। ওইখানে এই গেল 7-8 মাসে আসিফ নজরুল কি কি করেছেন, কোথায় কোথায় ধান্দাবাজি করেছেন, সেগুলো নিয়ে ওই প্রোগ্রামটা যাবে। ওইখানে আপনি জবাব পেয়ে যাবেন যে আসিফ নজরুল আসলে কাদের লোক, আসিফ নজরুল কি করছে। এবং সবশেষ একটা বিষয় বলে রাখি যে প্রথম আলো বাংলাদেশের যে জঙ্গি, এই যে জঙ্গি কারখানার উৎপাদক, এটা হচ্ছে প্রথম আলো। আজকে 7 মাস হয়েছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, কোনো গ্রেনেড হামলাও হয় না, উদিচির হামলাও হয় না, সায়নটে হয় না, বটমূল্য হয় না, কোথাও হয় না। মানুষের প্রতিদিনই গ্যাদারিং। এদিকে তো হিজবুত তাহরির ঢাকায় মার্চ ফর খেলাফত করেছে। হিজবুত তাহরির কি করেছে? হিজবুত তাহরির কি কোথাও নিষিদ্ধ সংগঠন? এটি নিষিদ্ধ করেছে কারা? নিষিদ্ধ তো আওয়ামী লীগ করেছে। এখন আপনার যদি নাকি আমরা যদি ছাত্রলীগকে বলি যে আজকে ইয়ের সময় হয়েছে, তো ছাত্রলীগ তো গেল 15 বছর এই দেশে পুলিশের চাইতে বেশি প্রভাব নিয়ে এই দেশে ছিল। তো এতদিন আমরা করেছি। এখন পার্সপেকশন হচ্ছে কি আপনার করে যে কোন সময় কাকে আপনি নিষিদ্ধ বলবেন আর কাকে কি বলবেন। ওসামা বিন লাদেন যাকে সবশেষ মারা হয়েছে, সে ওসামা বিন লাদেন কিন্তু একসময় আমেরিকার পক্ষ হয়ে তারপরে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তো সময় বলে দেয় যে কে কোন দিকে যাবে। এখন হিজবুত তাহরিরকে আপনি বানিয়েছেন, আপনি বলছেন যে হিজবুত তাহরির হচ্ছে গিয়ে বোমা মেরেছে, আপনি বলছেন হিজবুত তাহরির হচ্ছে জঙ্গি সংগঠন। এটা আপনার ন্যারেটিভ। এখন এই ন্যারেটিভটা যে সত্য সেটা তো আমাদের এখন জানতে হবে যে হিজবুত তাহরির আসলে কি করে। হিজবুত তাহরির গত 5 তারিখের পর থেকে যতগুলো ঘটনায় আপনি দেখেন তো কোথায় তারা অস্ত্র নিয়ে এসছে।
কোথায় তারা বোমা মেরেছে, কোথায় তারা কারো গলা কেটেছে, কোথায় তরবারি নিয়ে এসছে নাকি, আসে নাই তো। তো আমাদের জানতে হবে হিজবুত তাহরির আসলে কি। আমি মনে করি তাদেরকে যে ব্যান করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত করা হয়েছে, আমি মনে করি এটা সরানো উচিত। যদি স্পেসিফিক কোনো ব্যাপারে যদি তাদের ব্যাপারে কোনো অভিযোগ থাকে সেটা বিচার হোক, আমরা চাই। তারা কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত হইলে বিচার হোক কোনো সময়। কিন্তু আমরা নিজেরা এই বাংলাদেশ কোনো একমাত্র দেশ, এই দেশে নিজেরাই নিজেদের মুসলমানদেরকে জঙ্গি বানানোর জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকে। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। আপনি অত্যন্ত চ্যালেঞ্জিং একটা সময় পার করছি। আমাদের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে একটা নতুন শাসন ব্যবস্থা আসার সুযোগ সৃষ্টি হয়েছে, নতুন রাষ্ট্র সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে, প্লাস একই সাথে সাথে সেই সময় যে গণহত্যা হয়েছিল সেটার বিচারের সুযোগও সৃষ্টি হয়েছে। এছাড়া এখানে অতীতে যেরকম অনেক গায়েবী মামলা হয়েছিল সেই সমস্ত মামলার ব্যাপারও আছে। তো আমরা সামগ্রিকভাবে এখানে দেখতে এসেছি, এখানে যারা স্টেক হোল্ডাররা আছেন, জেলা প্রশাসন, ডিসি অফিস আছেন, ইউএনও আছেন, পুলিশ প্রশাসন, এসপি আছেন, ওসি আছেন, বিচার প্রশাসনে আমাদের বিচারকরা আছেন, পিপি অফিস আছেন, ওনারা যেন সমন্বিতভাবে কাজ করতে পারে। যাদের বিরুদ্ধে অভিযোগের শক্ত প্রমাণ আছে, যেমন যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার যথেষ্ট প্রাথমিক সাক্ষ্য প্রমাণ আছে, তাদের ব্যাপারে যেন যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়। আবার কেউ যেন অযথা হয়রানির মধ্যে না পড়ে। ওনারা প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন সমন্বিতভাবে একসাথে জোরালোভাবে কাজ করতে পারে, মানবাধিকার রক্ষা করেই বিচারের যে পরিস্থিতি পরিবেশ সেটা সুনিশ্চিত করতে পারেন, সেই লক্ষ্যে যেন কাজ করতে পারেন। মানুষজনের তো সন্তুষ্ট না থাকার কারণ থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে এরকম না যে আমাদের এখানে খুব আত্মতুষ্টির স্কোপ আছে, আমাদের আত্মতুষ্টির স্কোপ নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের এই গত 6 মাসে মাঝে মাঝে মোটামুটি ভালো থেকেছে, মাঝে মাঝে খুব খারাপ হয়েছে। যখন খুব খারাপ কিছু হয় আমরা প্রচণ্ড আত্মজিজ্ঞাসার সম্মুখে পড়ি, খুবই খারাপ লাগে। এবং এটা তো আমরা তো এই সমাজে বাস করি, আমাদের বন্ধুবান্ধব, পরিবার পরিজন, আমাদের পরিচিত লোকজন, তাদের থেকে আমরা যেসব কথা শুনি বিভিন্ন সংবাদ মাধ্যমে, এটা কারো তো ভালো লাগার কথা না। তবে আপনাদেরকে অনুরোধ করি, কিছু বাস্তব সমস্যা আছে, প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে আমরা একটা ধ্বংসপ্রাপ্ত কিছু প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, বিশেষ করে পুলিশ প্রশাসন। আপনারা জানেন এখানে আগের সময় কীরকম রিক্রুটমেন্ট হয়েছে এবং তাদের ট্রেনিংয়ের ক্ষেত্রে কী ঘাটতি ছিল, তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সমন্বয়হীনতা থাকতে পারে, ব্যর্থতা থাকতে পারে। তারপরে আমাদের এখানে যে পুলিশ, বিচার প্রশাসন, সব ক্ষেত্রেই আমরা যেটা সোজা করে বলতে চাই, আমরা মানে ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি। এটা একটা বড় চ্যালেঞ্জ। আবার এখানে আপনারা জানেন যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে, এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে, বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। এছাড়া যারা আপনার স্বভাবগত অপরাধী, তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা করছি আমরা। আপনারা জানেন যে এরকম একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশেই শাসন কার্য চালানো খুব সহজ ব্যাপার না। আপনারা চারদিকে তাকিয়ে দেখেন, আরও বসন্তের পর বিভিন্ন জায়গায় কী হয়েছে, আমাদের এমনকি স্বাধীনতা সংগ্রামের পর আমাদের দেশে কী পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এরকম পরিস্থিতিতে যদি ওই পার্সপেক্টিভে দেখেন, তাহলে হয়তো আমাদের অনেক কিছু আপনারা সহৃদয়তার সাথে দেখতে পারবেন, ক্ষমা করতে পারবেন। আমি আপনাদের একটা কথা বলি, আমাদের অসহায়ত্ব দেখেন না। আমি যদি এখন আপনাকে রিয়ালিটি বলি, সেটা অসহায়ত্ব দেখছেন কেন? আমি তো আমার তাড়নার কথা, আমার দৃঢ়তার কথা, আমার দৃঢ় প্রচেষ্টার কথা সেটাও বলছি বারবার। তো আমি যদি আপনাকে সত্যিকার চিত্রটা বলি, তখন আপনি অসহায়ত্ব বলবেন। আমি তো বললাম যে এই সমস্ত চিত্র আছে, তারপর আমি আপনাদেরকে আরেকটা লাইন যোগ করে বললাম, আমাদের প্রচণ্ড আত্মজিজ্ঞাসা আছে, তাড়না আছে, প্রচণ্ড চেষ্টা আছে। প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে আমাদের প্রচণ্ড চেষ্টা আছে প্রত্যেকবার ভালো করার জন্য। দেখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কালকে গভীর রাতে একটা সাংবাদিক সম্মেলন করেছেন। আমি জানি না আপনারা কীভাবে দেখছেন, কিন্তু আমি তো ওনাকে কাছে থেকে দেখি। কোনোবারই আমরা হতোদ্যম হই না, কষ্ট পাই, খারাপ লাগে যে কেন হচ্ছে এটা, এবং তারপর আরও দৃঢ় প্রতিজ্ঞার সাথে এটাকে ওভারকাম করার চেষ্টা করে সবাই। আমি ওনার মধ্যেও সেই চেষ্টা দেখেছি। ব্যর্থতা থাকতে পারে, কিন্তু আমার কথা জাস্ট একটাই, যে আমাদের এখানে ফলস আত্মতুষ্টি আমরা পোষণ করি না কখনো। আর সেকেন্ড হচ্ছে, ব্যর্থতা দেখে আমরা হতোদ্যম হয়ে যাই বা কিছু করার না, এটা ভাবি না। আমরা নতুন নতুন উপায় ভাবি। আজকে যে আমরা এখানে আসছি, সেটাও সেই নতুন উপায় ভাবার, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার প্রচেষ্টার একটা অংশই। আমি বলেছি, আমি যদি কোনোদিন দায়িত্ব পাই, আমি জীবন নিয়ে চেষ্টা করবো। জীবন দিয়ে চেষ্টা করতে নিশ্চয়ই আমি, আপনারা ভাবেন না যে আমি জানটা দিয়ে মানে মরে যাবো বা আত্মহত্যা করবো, এটা তো ভাবেন না। ভেবেছেন আমি দিনে রাত পরিশ্রম করবো। আপনার কি কোনো ধারণা আছে আমি কত ঘন্টা কাজ করি? এখন ভাই, দিনে রাত কাজ, জীবন দিয়ে কাজ করবো বলতে এটাই বুঝিয়েছি। আমি দিনে অ্যাভারেজে 12-13 ঘন্টা কাজ করি। যখন আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম, অ্যাভারেজে 3-4 ঘন্টা কাজ করতাম। এটাই ভাই আমার কাজ। আর এটা যে আপনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। আপনারা একটা জিনিস একটা জিনিস গুলিয়ে ফেলেন কেন? পুলিশ কি করছে বা করছে না, বা রাস্তায় কি অপরাধী করছে না, এটা তো আইনমন্ত্রীর কাজ না। তারপরেও তো আমরা কোঅর্ডিনেশন মিটিংয়ে বসি, এটা আমাদের স্পেসিফিক কাজ না। কিন্তু আমরা সবসময় কোর কমিটি মিটিং ওখানে যাই, কন্ট্রিবিউট করার চেষ্টা করি। এখন ধরেন আমি যদি আমার উপর একটা 24 ঘন্টা একটা টিভি রাখি,
তাহলে কি আপনি বুঝবেন যে আমি 24 ঘন্টা আমি জীবন দিয়ে চেষ্টা করছি কিনা, নাকি আমার কাজ থেকে বুঝবেন? আপনি সচিবালয়ে খবর নেন আমি কটার সময় অফিসে যাই, কটার সময় বের হই, খবর নেন প্রতিদিন কি করি, খবর নেন। নিজেদেরকে হালকিউলিস মনে করেন না। যদি মনে করেন হালকিউলিস খেলবেন, স্বাগতম। প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড বানাবো এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। আর কি কি আকাম করেছেন একেবারে মাইক্রোস্কোপের নিচে নিয়ে ফেলায় ফেলায় দেখাই দেবো সবাইকে। একটা কথা এপিসোডের শেষে কইতাম, এখন শুরুতেই কই, বাঘে চুলে 18 গা, পুলিশের চুলে 36 ঘা, আর পিনাকি চুলে জয় বাংলা। কথাটা মাথায় রেখেন। হয় তৈরি সাহেব আপনি আমারে কনভিন্স করবেন আমার তোলা অভিযোগগুলো মিথ্যা, অথবা জসিমকে পাছায় লাথি দিয়ে সরাইবেন। দুইয়ের মাঝে কোনো যদি কিন্তু নাই। এবার নাহিদ তোমারে বলি, এই যে গোলাম মুর্তজারে কোন আক্কেলে ওয়াশিংটনে প্রেস মিনিস্টার বানাবার জন্য সুপারিশ করেছিল, তা আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে, অ্যাম্বাসাডার র্যাঙ্কে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে চড়া, মানে অ্যাম্বাসাডার চাইতো সিনিয়র পোস্টে তারে প্রেস মিনিস্টার বানানো হয়েছে। মানে এই যে 15 আলো মতি রমণের লাগে এত পিতলা খাতি তোমার এই জন্য কি? হ্যাঁ পুরে বাপরে হাতের তালি। হ্যাঁ 15 আলোর লগে লতকালত কি যে করবে না, যারাই করবে বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। গোলাম মুর্তজারে ওয়াশিংটন ডিসিতে পাঠানোর জন্য সুপারিশ করার নাহিদ আমি মরে যাওয়ার আগে পর্যন্ত দোষারোপ করে যাব। এই হারামজাদা উঠি বসে মঙ্গল শোভাযাত্রা এতে দেখেন বাংলাদেশকে ইসলামকে ডেমোনাইজ করার ইন্ডিয়ান কালচারাল হেজিমনির পক্ষে বয়াদ উৎপাদন করায় আমার রক্তে, আমার অশ্রু, আমার কান্না, আমার ত্যাগ, আমার লড়াইয়ের পথ মারায় হারামজাদা। এটা আমি ছাইড়া দেবো, এটা আমি হবার দেবো। কয় আওয়ামী লীগের হরতাল আর সিপিবি অফিস দখল নাকি একই জিনিস। হারামজাদা গোলাম মুর্তজা তোর বাপ সিপিবির প্রিন্সেস জিগা। আমি তারে আগের রাতে কইছিলাম কিনা যে তাকে অফিসে পরদিন ঢুকুম না, যা জিগা। আমার হাত পা ধরেছিল কিনা প্রিন্স, জিজ্ঞাস কর। আগের দিন গণমিছিল বাতিল করেছে, গুতেরেস আছে সেই দিন, তাও আমি সেদিন ঢাকাত গেঞ্জাম লাগাবো। তাই শেষ গোলামের বাচ্চা, তোর যখন হাউস হচ্ছে কামটা করবো, শিগগিরই করবো। দায় গোলামের বাচ্চা তোর, দেখ আমি কি করতে পারি। তুই যা করে চাকরি বিধি শেখার নাই, ওই ফেসবুকে এগুলা লিখবার পরে চাকরি করিয়া আপনার নামে মামলা দিব। চাকরি বিধি লঙ্ঘন করার পরে ওরে কিছু না কয়, ওরে যদি না খেদাইছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তাহলে কোনো খবর আছে, আপনারও খবর আছে। এই গোলাম তুই দেশে ফিরবো তো তোর গোয়ার মধ্যে ইন্ডিয়ান গিরিবাস কবুতর ঢুকে দেয় না, হাততালি দিব, হাততালি। আর গিরিবাস কবুতর খালি পাক মারবি তোর গোয়ার মধ্যে। খেয়াল রাখিস, হাসিনাকে আমরা শুধু খেদাই নাই, হাসিনার রাজনীতিও খেদাইছি। হাসিনা উত্তরে ইন্ডিয়ান সেকুলার অনুপ্রবেশ রাখবার পারবো না কয়ে দিলাম। জ্যাক তহিদ সাহেব যখন জসিমেক সরাবি না, তাই জসিমেক নিয়ে সেকেন্ড ডোজ দিয়ে আসেন। অগ্নি আমি 3 তারিখে একটা এপিসোডে হাসিনারে দালাল নিয়ে কথা কইছিলাম যে ভারতের কাছে মাথা বেচা এই পররাষ্ট্র সচিবের কিছু অপকর্ম তুলে ধরেছিলাম। আমি কইছিলাম যে কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী পুনর্বাসনের কাজ করে চলেছে এই জসিমউদ্দিন। সে ভিডিও প্রচারের পর দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে জসিমউদ্দিনকে নিয়ে আমার কাছে অনেক ফোন টোন দেয়। কি বলবো আর বলেন, যে আমি নিজেই অবাক যে কিভাবে এরকম একজন দালালকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হয়েছিল। জসিমউদ্দিনকে পররাষ্ট্র সচিব করার নেপথ্যে যে 3 জন লোক ছিল তাদের কথা আমি তুলে ধরছিলাম। এর মধ্যে একজন মোজাম্মেল, যে কিনা পরবর্তীতে জসিমের কুটচালে প্রধান উপদেষ্টা একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রাপ্ত হইয়াও সেখানে যোগদান করতে পারেন নাই। আরো ছিল জসিমের বড় ভাই, সাবেক বিএনপি নেতা এবং বর্তমানে এলডিপির রাজনীতির সাথে যুক্ত সালাউদ্দিন কারমা। উনি নাকি আবার বিএনপি ফিরিছে, এখন তো ফিরবি। তবে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আপনি নিজে এখনো পিঠ বেঁচে যাচ্ছেন, জানি তো। তৌহিদ সাহেবকে নিয়ে আমার এপিসোডে আমি কোনো কথা বলি নাই। মুরব্বী মানুষ, বয়স হয়েছে, ইউনূস সরকারের উপদেষ্টা, তাই ভাবিছিলাম তার নিয়ে বেশি কোনো কথা বলবো না। কিন্তু আমাদের গ্রাম দেশে একটা কথা আছে না, আক্কেল মানুষের ঠুসা আর ব্যাকল মানুষের ঘুষা, একই কথা। কিন্তু আমাদের তৌহিদ সাহেব তো বিএনপি সুপারিশ সাহেব সরকারের উপদেষ্টা হয়েছেন, তাই জনতার মুখের কথা ওনার কাছে কোনো গুরুত্ব বহন করে না। উনি বিএনপি খুশি করিচ্ছেন। আমি আগে কইছিলাম যে বিএনপি আর আওয়ামী লীগ হইলে একই মুদ্রার এপিটোপিট। এরা বাংলাদেশে এদের 5 দশকের লুটের রাজনীতিকে বহাল রাখতে চায়। বিএনপি জানে যে জনতার শক্তি মোকাবেলা করার সক্ষমতা তাদের নাই, তাই আওয়ামী পুনর্বাসনের মাধ্যমে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠছে আমাদের বিএনপি। ভাই আপনাদের তো সহযোদ্ধা, আপনাদেরকে এতদিন পরামর্শ দিতাম, এখন জনগণ যেভাবে আপনাদের নিয়ে উপহাস করে তাতে আমার রাগ হয়। কারণ এই বিএনপি জিয়াউর রহমানের না, আবার খালেদা জিয়ারও না, এই বিএনপি সাদাবাজদের, লুটেরার আর আওয়ামী পুনর্বাসনকারীদের। এত কথা বললাম কারণ এই জসিমকে তার পদে রাখার জন্য এখন মরিয়া হয়ে উঠছেন আমাদের তৌহিদ সাহেব, যারা বিএনপি রিকমেন্ড করছিল পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে। একজন ভারতের দালালকে রক্ষা করার জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এত চেষ্টা কেন? কি তার উদ্দেশ্য? এতে বিএনপি আর আওয়ামী লীগের কি লাভ? আর কোন কোন আওয়ামী দালালকে লালন পালন করতেছেন আমাদের এই তৌহিদি জসিম সাহেব, তা দেখলেই সব বুঝতে পারবেন। চলেন আল্লাহর নামে শুরু করি, দেখাই দিই সবকিছু। আমি গত 15 মার্চ আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম, সেখানে আমি 15 আলোর পত্রিকা একটা সংবাদ তুলে ধরেছিলাম যে 2.5 মাস আগে দেশে ফেরার আদেশ পাওয়া সত্ত্বেও মরক্কোতে নিযুক্ত হাসিনার লেসপেন্সার রাষ্ট্রদূত হারুন রশিদ কানাডায় পালায় গেছে। এই রাষ্ট্রদূত নাকি সরদির বডিগার্ডের রাজনৈতিক জীবনের গবেষক। বাংলাদেশের 2 জিনিসের বাম্পার ফলন হয়েছে, এক জাউরার আর এক গবেষকের। দেখি সবাই গবেষক। হারামজাদা সামসা তোর রেনুর আবির্ভাব তোমার
ইন্ডিয়ান লেসপেন্সার রেনুর আবির্ভাব যেমন দেখছো, হাসিনা পলায়নের কারণে তো তোর মনে আছে, তাই না? তাইলে তোর পলাইতি না হারামজাদা, যাক সৈরাচার পলাইছে সেটা নতুন কিছু না, কিন্তু একটা রাষ্ট্রদূত পলানোর নিউজ জনগণ কেন জানলো না জসিম সাহেব? হারুন রেখে কি আপনার কুটকির মধ্যে ঢুকে রাখছিলেন কেন? আপনি বা আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংবাদ নিয়ে এমন লুকাচুরি করলো, এর কারণ হইলো জসিম হাসিনার এই দালালকে কানাডায় পালানো এবং রাজনৈতিক শরণার্থী হিসেবে আবেদন করার সময় দিছে 2.5 মাস এই হারামজাদা জসিম। এখন যখন হারুন তার ফেসবুকে ইউনুস স্যারকে অবৈধ বলে দাবি করছে, তখন তড়িঘড়ি করে তার পাসপোর্ট বাতিল করার আদেশ জারি করছে। এখানেও সূক্ষ্ম চালাকি। হারুনের শরণার্থী কেসটা পোক্ত করা দরকার, সে তখন এসে একটা প্রজ্ঞাপন জারি করে তার পাসপোর্ট বাতিল করে এটা পোক্ত করে দিল এই জসিম। এখন হারুন আদালতে যায় বলবে যে আমার কোনো পাসপোর্ট নাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই, তাই আমার শরণার্থী হিসেবে কানাডায় থাকতে দেওয়া হোক। কেস ফাইনাল করে দিল জসিম। বাহ কি চমৎকার! এইসব তো অনেক পুরানো টেকনিক জসিম সাহেব। আপনি নাকি 30 বছরের বেশি চাকরি করেছেন, তো আপনি এতদিন চাকরি করে বালটা শিখেছেন। আপনি তো গ্রীসের রাষ্ট্রদূত ছিলেন, সেখানে এরকম শরণার্থী কেস হাজার হাজার। আপনি যদি এই টেকনিক সম্পর্কে না জানিয়ে থাকেন, তাহলে আপনি একটা বোকা এবং বেকুব পররাষ্ট্র সচিব। আর যদি তা না হন, তাহলে আপনি 2025 সালের সেরা রাষ্ট্রদ্রোহী, যিনি পতিত স্বৈরাচারের এজেন্টকে পালানোয় সহায়তা করছেন এবং তার রাজনৈতিক আশ্রয় পাওয়ার সহায়তা করছেন। এমন না যে কানাডার কেস আপনার জন্য নতুন ছিল। আপনার আগের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ওই যে মিথিলা ফারজানা আছে না, আর অপর্ণা রানী পালকে কূটনৈতিক পাসপোর্ট বদলায় কানাডায় পালানোর সুযোগ করে দিছিল না? এটা দেখে কি আপনি কিছু শিখতে পারেন নাই, নাকি আপনি ওইটা দেখে শিখেছেন? হ্যাঁ, আপনার মাথায় নতুন বুদ্ধি আসিছে যে হাসিনার দালালদের পালানোর সুযোগ করে দেওয়ার। আপনার যে জাউরা কইছিলাম না, কম কইছিলাম। আপনি আসলে একটা বিশ্ব জাউরামিতে আপনি বিশ্ব তালিকায় স্থান পাবেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের একজন জাউরা অ্যাটলিস্ট পৃথিবীর সেরা হয়েছে। কিন্তু সমস্যা হলো আপনি জাউরা, কিন্তু মাথায় কোনো বুদ্ধি নাই। আপনি যখন এই কাজ করেন, তখন আপনার প্রধান সহযোগী নাজমুল হক ছিল মহাপরিচালক প্রশাসন। নাজমুল নিয়ে গত পর্বে অনেক করছি, পাক্কা আওয়ামী পরিবার থেকে উঠে আসা কর্মকর্তা নাজমুল, যাকে মাসুদ বিন মোমেন গোপনে মহাপরিচালক প্রশাসন বানায় যায় আওয়ামী লীগপন্থী অফিসারদের সেফ প্যাসেজ দিতে। জসিম নাজমুল সিন্ডিকেট তাদের 5 মাস সময় হারুনের মতো আর কি অপকর্ম করেছে তা আস্তে আস্তে প্রকাশিত হবে। আমার কাছে খবর আসছে, যাই হোক এটা পরে আসছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরুদণ্ড আর কর্মকর্তাদের মনোবল ভেঙে দিয়া ভারতের বিপক্ষে একটা দুর্বল কূটনীতি গড়ে তোলায় এই আপনাদের মিশন, তাতে কোনো সন্দেহ নাই। তৌহিদ জসিমের মিশন এইটা। কেমন পররাষ্ট্র সচিব সুপারিশ করলেন আপনি তৌহিদ সাহেব? মানুষ চিনতে না পারেন, কিন্তু দালাল চিনতে না পারলে তো এই সরকার আপনার জায়গা থাকা উচিত না। দালাল চিনতে না পারলে আপনি নতুন বাংলাদেশের জন্য কি অবদান রাখবেন? জসিম সাহেব, আপনি কেন জানলেন যে আমি পিনাকি আপনার এই চালাকি ধরবে পারবো না? আমি তো হাসিনার নির্যাতনে ফ্রান্সের শরণার্থীর আবেদন করেছিলাম। আপনার তো জানা দরকার ছিল, যার কেউ বুঝুক না বুঝুক, আমি অন্তত আপনার এই ধান্দাবাজি ধরবে পাবো। হারুনের পালানো আপনার অগোচরে হয় নাই জসিম সাহেব। এই গল্প অন্যদের শুনায়েন, আমারে না। আমরা আপনার গল্প বুঝতে পারিছি, গোয়েন্দা সংস্থা দিয়া আপনার বা আপনার সহযোগীদের মোবাইল ফরেন্সিক করলে হারুনের সাথে আপনার যোগাযোগের স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে। আমি নিশ্চিত করে কইবার পারি, তৈরি সাহেব, বিয়া কইরা থুক্কু দেওয়া যায়, তালাক দেওয়া যায়, কিন্তু আপনি জসিমের মতো এরকম দেশ বেচা বাটপার পররাষ্ট্র সচিব সুপারিশ করে যদি থুক্কু দিতে না পারেন, তালাক দিতে না পারেন, তাহলে আপনাকে নিয়ে আমাদের বিশেষ অনুসন্ধান চালানো প্রয়োজন হবে। অবশ্য মানব জমিন পত্রিকা আপনার নিয়ে ভালোই অনুসন্ধান চালাইতেছে। দেখেন, আপনি কয়দিন আগে নিজেই কি বলেছেন যে আপনি ব্যর্থ। তো ব্যর্থতার দায় স্বীকার করে চলে যান, আছেন কেন এই পদে এখনো? খুব মজা না ক্ষমতা মাখনে খাইতে খুব মজা না, নরম না? হ্যাঁ, ব্যর্থ হইয়া জনগণের টাকা বেতন নিতে লজ্জা লাগে না তৌহিদ সাহেব আপনার? জসিমের মতো একটা হাসিনার দালালকে কেন আপনি সুপারিশ করেছেন? কেন তার সব অপকর্ম ঢাকার জন্য আপনি এত মরিয়া? কি উদ্দেশ্য আপনাদের? আসেন সেটা একটু দেখি। জসিমের মূল উদ্দেশ্য বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগবে না। গত 18 অক্টোবর 2024 সালে বাংলা ট্রিবিউনে একটা সাক্ষাৎকার ছাপা হয়। সেটি উনি কি কইছেন সেটা না দেখি। উনি কইছেন, অন্তর্বর্তী সরকারের সফলতার উপর বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কতটুকু শক্তিশালী হবে সেটি নির্ভর করছে। অন্তর্বর্তী সরকারকে বিদেশিরা গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে এবং একই সঙ্গে এই কাজে আন্তরিকভাবে সহায়তা করতে চাইছে। এর অভিষ্ট ফলাফল হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী যে সরকার আসবে তাদের সঙ্গে বিদেশিদের সম্পর্কের অন্যতম নির্ধারক হবে দেশীয় সংস্কারের সাফল্য। হারামজাদা বিশ্বজাদা, নির্বাচনের জন্য একেবারে পাগল হয়ে গেছো। হ্যাঁ, একেবারে বিএনপির কেস ফলো করিচ্ছ না? বিএনপির লিখে দেওয়া টেক্সট না? নির্বাচনের পরে সরকার কি করবে এটা ভাবার তোর কাজ। জসিমকে নিয়ে করা আগের পর্বে আমি বলছিলাম যে বাটপার এখন বিএনপিকে ক্ষমতা আনার জন্য পাগল হয়ে গেছে, আর সেই সাথে বাস্তবায়ন করতেছে ইন্ডিয়ান প্রেসক্রিপশন, যেটা হলো ইউনুস সরকারের দ্রুত বিদায় আর আওয়ামী লীগের পুনর্বাসন করা। আগের পর্বে আমি বলেছিলাম না যে জসিম এই সরকারের লেজিটিমেসি আর বিপ্লবের ন্যারেটিভ নিয়ে এখনো কাজ করে নাই? কেন করে নাই তা এখন পরিষ্কার। তো এই কাজ যে করা লাগবে এমন কথা যে জসিম জানতো না তা কিন্তু না।
এই সাক্ষাৎকারে দেখেন এই হারামজাদা কি বলিছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিকের একটা চ্যালেঞ্জ ছিল জুলাই আগস্ট বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরা। একথা সবাই জানেন যে বিপ্লব নিয়ে একটা অপপ্রচার ছিল, আমাদের কাজ ছিল সেই অপপ্রচারের বিপরীতে বিপ্লবের সঠিক চিত্র তুলে ধরা। এই কাজে আমরা সফল হয়েছি। দ্বিতীয় বিষয় ছিল সরকারের সংস্কার চিন্তা ভাবনা ও সংস্কার কার্যক্রম তুলে ধরা। এটি এখন চলমান এবং আমাদের জন্য নতুন বিষয়। কাজে এই বিষয়টি তুলে ধরে বিভিন্ন দেশের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি আদায় করা খুব কঠিন না হইলেও এটা চ্যালেঞ্জ ছিল। তো জুলাই বিপ্লবের কোন ন্যারেটিভটা আপনি করেছেন জসিম সাহেব একটু জানাবেন, কোন করেছেন? হ্যাঁ, কইলেই হইলো ন্যারেটিভ তৈরি করেছেন কি করেছেন এটা জানি না আমরা। হ্যাঁ, বিভিন্ন দেশের সাথে একযোগে কাজ করার যে সম্মতি আদায়ের জন্য আপনি গেছেন সার্বিয়া, আলজেরিয়া, মিশর, এটাই না এই ভূগোল বুঝাইতেছেন। এইসব গল্প ইন্ডিয়ায় যাইয়া আপনার পলাতক ঠাকুরমা হাসিনা শুনেন। আসলে আপনি যখন এই সাক্ষাৎকার দেন তখন পররাষ্ট্র সচিব হিসেবে আপনার বয়স মাত্র 40 দিন। তখন থেকে আপনার এজেন্ডা পরিষ্কার ছিল, কিন্তু মানুষ আপনার চালাকি ধরতে পারে নাই, কারণ আপনি তখন জুলাই ন্যারেটিভ, আহতদের চিকিৎসা, এই সমস্ত বড় বড় কথা বলে সবার মনে আশা সঞ্চার করার চেষ্টা করেছেন। কিন্তু বাস্তবে ভারত এবং বিএনপির প্রেসক্রিপশন মোতাবেক আপনি অত্যন্ত সুকৌশলে কাজ করে গেছেন এবং যাচ্ছেন। আপনার মিশন হইল হাসিনার দালালদের পুনর্বাসন এবং বিএনপির ক্ষমতায় আসার পথ সুগম করা। এই মিশনে আপনার পাহারাদার হইল পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন। আপনারা মিলা স্বৈরাচারের যে সমস্ত দালাল পাল্টেছেন তার কিছু আগের পর্বে দেখাইছি, সব ইচ্ছা করে একেবারে দেখাই নাই, কারণ সব দেখাইলে নিতে পারতেন না। চলেন আপনার কিছু সহল স্পেন্সারদের সাথে আপনার একটু পরিচয় করাই দিই। ভাবছিলাম বেশি নাম বলা লাগবে না, গতদিন দুইটা পেরেক মারিছিলাম। একটা ছিল 5 আগস্টের আগে 2 আগস্ট, যখন আপনি নিজের ফেসবুক প্রোফাইল পিক্সেল কালো করে লিখেছিলেন শোকাবহ আগস্ট। আবু সাইদ মুগ্ধ সহ প্রায় 1.5 সহস্রাধিক ছাত্রদের আত্মত্যাগ কি আপনার হৃদয় এতটুকু দাগ কাটে নাই জসিম সাহেব? বুঝলাম তখন হাসিনা পলায় নাই, কিন্তু আপনি পররাষ্ট্র সচিব হওয়ার পরে এই সরকারের সময় কিভাবে মাজেদা রফিকুন্নেসার মতো আওয়ামী লীগ প্রেসিডিয়াম কমিটির একজন সদস্যকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতির জন্য সুপারিশ করেন। আপনাকে আহ্বান জানাইছিলাম সংবাদ সম্মেলন করার। 2 পেরেকে যেহেতু উপদেষ্টা পরিষদ জসিমরে সরান নাই, তাই আজকে আরো কিছু পেরেক মারি। 3 নাম্বার পেরেক সৈয়দ মুনতাসির মামুন, 24 ব্যাচের কর্মকর্তা। হাসিনার আমলে নিজেকে গর্বভরে ভারতের রয়্যাল এজেন্ট হিসেবে পরিচয় দিতেন। এই চাকরি তিনি পাইছেন তার একমাত্র বিদেশ পদায়নের সময়। সেটা কোথায়? সেটা ভারতের নয়াদিল্লি। এই কর্মকর্তা গত 4-5 বছর ধরে আইটি অনুবিভাগে প্রথমে পরিচালক, পরে মহাপরিচালক ছিলেন। এই পুরা সময় তিনি অত্যন্ত দায়িত্বের সাথে A2I কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুপ্রবেশের ব্যবস্থা করে দিচ্ছেন। ইউনিফাইড ওয়েবসাইটের মাধ্যমে বস্তা পচা ডিজাইনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল দূতাবাসের জন্য এক ধরনের ওয়েবসাইটের কাজ হাতে নেন এই মুনতাসির। তার আসল উদ্দেশ্য হইল পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব দূতাবাসের তথ্য হাতায় ভারতে পাচারে সহায়তা করা। এই কাজে তাকে কারিগরি সহায়তা দিচ্ছে A2I এর পরামর্শক ফারহাদ জাহিদ শেখ। এই লোকের সম্পর্কে বেশি কিছু বলবো না, ওই দোয়া পলক আর সাইবারসোর আনিস চৌধুরীর প্রধান সহযোগী। 5 আগস্টের পর ফরহাদ জাহিদের চাকরি গেল, মুনতাসির বহাল তবিয়তে আছে। এই মুনতাসির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সেরা ইনোভেশন করছে, তা হইল শেখ হাসিনা নিউরাল নেটওয়ার্ক নামে একটা আইটি ব্যবস্থা। বুঝেছাও? হ্যাঁ, ভালো তো, ভালো না? আপনাদের দুইজনের ছবি পাশে শেখ হাসিনার বুদ্ধির ছায়া ঘুরে বেড়াইতেছে, আর আপনারা নতুন বাংলাদেশের গল্প শুনাইতেছেন। কি মজা! এই নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট নোটে কার স্বাক্ষরের কথা বলা আছে? সৈয়দ মুনতাসির মামুন। জসিম সাহেব, নিজের মন্ত্রণালয়ের ওয়েবসাইট ব্যবস্থাপনাটা আপনারা দেওয়া হয় না। আপনি আসলে কি পারেন একটু বলবেন? কাজ পারেন না, মন্ত্রণালয় চালাইতে পারেন না, ওয়েবসাইট দেখেন না। আপনি কি কোটায় ডিপ্লোমেট হয়েছিলেন? আপনি কি কোটায় ডিপ্লোমেট হয়েছিলেন? পারেন তো খালি ওইটাও পারেন কিনা একদিন দেখুন নেই, সামনে করবেন। হ্যাঁ, আইসেন, হ্যাঁ, দেখে রাখবেন পারেন কিনা। এটা আপনার এই পদে না রেখা গাধা হিসেবে এক্সপোর্ট করলে দেশে বেশি লাভ হইতো। শুনছি মুনতাসিরের পদোন্নতির জন্য আপনি সুপারিশ করেছেন, খুব ভালো কাজ করেছেন। আমি জনপ্রশাসন সচিব, মুখ্য সচিব এবং মন্ত্রী পরিষদ সচিবকে আহ্বান জানাবো হাসিনার এই দালাল যাতে জসিমের প্ল্যান মোতাবেক পদোন্নতি না পায়। স্বঘোষিত ভারতের দালাল আর হাসিনার লেসপেন্সার যদি পদোন্নতি পায় না, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে কি করতে হবে আমাদের জানা আছে। আমাদের বাধ্য করবেন না, সাবধান করিয়া দিলাম। হ্যাঁ, বেশি আমি সাবধান করি না, অল্প করি, করলাম। 4র্থ পেরেক বিএম জামাল হোসেন, 21 ব্যাচের গোপালী মাল। এই ব্যাচটা পুরো আওয়ামী দালালের ভরা। নাজমুল আছে এই ব্যাচেরই। তো আসেন এই বিএম জামাল নিয়ে বলি। এই জামাল হাসিনার সময় কলকাতায় উপ হাই কমিশনার ছিল। ওই সময় ভারতের রয়্যাল এজেন্টদের সাথে মিলা পশ্চিম বাংলার ভারতীয় মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে পুশব্যাকে সহযোগিতা করছেন। এই যে দেখেন, কলকাতা থেকে হারবাল খাইয়া যখন এই দালাল দুবাই গেছে, তখন দেখেন সভা সেমিনারে কি বলে দেখেছেন? সে নাকি ভারতের ব্যবসা প্রসারের কাজ করেছেন। এই অনুষ্ঠানের আয়োজক ছিল মহারাষ্ট্র বিজনেস নামে ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন। হারামজাদা গোপালী দালাল দেশের বেতন নিয়ে ভারতের অনুষ্ঠানে যায় ভারত প্রেম। হ্যাঁ, মাদার তোদের মতো দালালদের থাপড়ায় থাপড়ায় পাবলিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্যান বাইর করে দেয় নাই। আমি এটা বুঝি না। কি জসিম, খুব ভালো লাগে নাকি রে জামাল রে? নাকি জামাল গোটা খাইছো? হ্যাঁ, খাইছো? এই জামাল জুলাই বিপ্লবের সময় দুবাই পুলিশে অভিযোগ করিয়া 57 জন প্রবাসীকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করায়। জামালের বিরুদ্ধে প্রবাসীরা অভিযোগ জানায় আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের কাছে। সেই অভিযোগে উল্লেখ করে
পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা চিঠি পাঠায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এই যে এটা, কিন্তু তৌহিদ জসিম গং মিলা সেই চিঠির কোনো ব্যবস্থা না নিয়া জামালকে মহাপরিচালক পদে বসাইছে, দায়িত্ব দিছে আফ্রিকা অনুবিভাগের। বাহ জসিম বাহ, বিপ্লবের বিপক্ষে তোমার স্পষ্ট অবস্থান প্রমাণে আর কি লাগবে? প্রবাসী ভাইয়েরা দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের কি উপহার দিতেছে, দেখেছেন? আপনার পয়সায় আপনার বাম্বুজে দেয়, তারে নিয়ে আসে পদায়ন করে এই তৌহিদ সাহেব। আমরা বিভিন্ন সময় আসিফ নজরুল মাহফুজদের ভুল বুঝি, বিপ্লবের সাথীদের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারার জন্য অভিযোগ জানায়, কিন্তু এই জসিমের মতো ঘাপটি মেরে বসে থাকা দালালদের কারণে পুরা সরকারের বদনাম হয়। এই জামাল নিয়ে তুমি যে কামাল করিছো জসিম, সেই অপরাধে তোমার জামাল গোটা 2 বেলা প্রেসক্রিপশন দিয়ে দিলাম, জনতা আসবে তোমার ওষুধ নিয়া, গেটে পুলিশ বাড়াইতে বল, আর লক্ষণ সেনের মতো পালানোর জন্য পিছনের গেট খোলা রাখ, দেখ পিছে গেট খোলা আছে কিনা। পঞ্চম পেরেক, সারারি আলম 31 ব্যাচের কোটার মাল, বাড়ি কুড়িগ্রাম, আমার বাড়ির পাশে, পরিচয় সাবেক ছাত্রলীগ। এখানে শেষ না, এই লীগের প্রোডাক্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পেশনে হাসিনার সহকারী প্রেস সচিব হয়েছিল। সাধারণত প্রেস উইং এ পেশাদার সাংবাদিক আর বিসিএস এর তথ্য কেন্দ্রের কর্মকর্তা পদায়ন করা হইল, সারার হইল আওয়ামী বিশেষ কোটায় পদায়িত কর্মকর্তা। শোনা যায় এলাকায় নাকি 2029 সালে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিল। আমি খোঁজ নিছি, কথা সত্য। কিন্তু হাসিনা যখন পলাইছে তখন তো সরার পলাইতে পারে নাই, সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করতে আসলে তাকে তো বরখাস্ত করে পুলিশে দেওয়ার কথা ছিল। কিন্তু আমাদের হারকিউলিস জসিম সাহেব এই সারোয়ারকে পরিচালক পদে পদোন্নতি দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে সসম্মানে যোগদান করায়। কি আর বলবো, এভাবেই চলিতেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। শেষ কথা গত পর্বে কইছি, জসিমকে জয় বাংলা করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমি ইউনিস স্যার আর পুরো উপদেষ্টা পরিষদকে আহ্বান জানাইতেছি, জসিমকে পররাষ্ট্র সচিব পদ থেকে অপসারণ করে ডিবি অথবা ডিজিএফআই হস্তান্তর করেন, ওর মোটিভ অনুসন্ধান করেন, ওর মোবাইল ফরেন্সিক করেন, ব্যাংক হিসাব নেন, পুরা পরিবারের দুদককে বলেন সবকিছু দেখতে, আওয়ামী লীগের দালালদের পুনর্বাসন কইরা আর হাসিনার লেসপেন্সারদের বিদেশে পলায়ন পদোন্নতি থেকে শুরু কইরা যেসব কাজ এই জসিম করিছে, তাতে এই জনগণের ট্যাক্সের টাকায় ভাত খাওয়ার আর কোন সুযোগ তার জন্য নাই। এই ভারতের দালাল, এই ভারতের প্রেসক্রিপশনে চলে, প্রত্যেকদিন সে ইন্ডিয়ার সাথে কথা বলে। এখন ইন্ডিয়া জানে যে হাসিনা ইজ নাও পাস্ট টেন্স, অতীত হয়ে গেছে, কিন্তু তাদের ইচ্ছা আবার ওই রকম একটা যদি মিলিটারি ব্যাকড 1-11-2 সরকার করা যায়, যারা আসলে ভারতীয় স্বার্থ সংরক্ষণ করবে। এই চেষ্টাটাই গত 6 মাস ধরে তারা করে এসছে। তো আমি ধন্যবাদ জানাই জাতিসংঘকে যে এই রিপোর্টের মাধ্যমে হাসিনাকে ব্যবহার করে যে 1-11-2 সরকার করার যে ষড়যন্ত্র ভারত করছিল সেটা পরাভূত হয়েছে, এবং এটার জন্য পুরো কৃতিত্ব জাতিসংঘের। এবং এখানে যারা মানবাধিকার নিয়ে কাজ করেছে তাদেরকে আপনার কৃতিত্ব দিতে হবে। আপনারা কাজ করেছেন বাইরে থেকে, আপনি করেছেন, পিনাকি করেছে, ইলিয়াস করেছে, এরা সবাই কিন্তু জানিয়েছে। ইউএনকে আমরা সবসময় জানিয়েছি, আপনারা জানিয়েছেন আপনাদের তরফ থেকে, আমি জানিয়েছি আমার মতো করে। কাজে ইউএনকে আগেই বলা হয়েছিল যে বাংলাদেশে কি হতে যাচ্ছে। ইউএন জানতো হাসিনার ক্যারেক্টারটা কি। বাংলাদেশ থেকে যেমন ধরুন একচেটিয়া অধিকার কাজ করেছে, মায়ের ডাক কাজ করেছে, এদের কাজ করার মাধ্যমে ইউএন এর মোটামুটি ধারণা হয়ে গেছিল হাসিনা সরকার সম্পর্কে। এবং এই গণহত্যা হওয়ার পরে যখন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসলো বাংলাদেশে, আপনি জানেন এটা ইউনিস সরকারের আমন্ত্রণে এসেছিল ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, এবং তারা এসে সবার ইন্টারভিউ নিয়েছে, আলামত সংগ্রহ করেছে, করার পরে এই বিশাল রিপোর্ট তারা তৈরি করেছে। এবং এই বিশাল ইটস অ্যান ইনডাক্টমেন্ট, যে একেবারে হাসিনার বিরুদ্ধে সমস্ত অপরাধের একটা দলিল হিসেবে জাতিসংঘ করেছে। এবং বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত এই ধরনের কোন শাসকের ব্যাপারে এই ধরনের কোন দলিল জাতিসংঘ করে নাই। এবং এই দলিল করার মাধ্যমে তারা ভারতীয় চক্রান্তকে পরাজিত করেছে। কিন্তু ভারত তার চেষ্টা চালিয়ে যাবে। আপনি কি মনে করেন ভারত যে একটি উপনিবেশ তৈরি করেছিল বাংলাদেশে, এত তাড়াতাড়ি সেই উপনিবেশকে কন্ট্রোল তারা ছেড়ে দেবে? তাদের চেষ্টা চালিয়ে যাবে তারা। কাজে আমাদের ইউনিটিটা রাখতে হবে এবং আমাদের কাজ কিন্তু চালিয়ে যেতে হবে, আপনার কাজ চালিয়ে যেতে হবে, যাতে করে ভারত সেটাতে সাকসেসফুল না হতে পারে। পিনাকি কাজ করছে, ইলিয়াসদের করতে হবে। আমার দেশে আমি যে কাজ করছি এখন বাংলাদেশের ভেতর থেকে, এই কাজটা আমাকে চালিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ আমি 2 মাস হয়নি এখন আমার পত্রিকার, কিন্তু আমি কাজগুলো চালিয়ে যাচ্ছি। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন আমার পত্রিকার নিউজগুলো, আপনি খেয়াল করছেন, ট্রিটমেন্ট খেয়াল করছেন, যে আমরা কিভাবে ট্রিটমেন্ট দিচ্ছি, জনগণকে কিভাবে জানানোর চেষ্টা করছি যে বাংলাদেশে কি হয়েছে। তো সব মিলে এটা একটা আমাদের জন্য একটা শুভ দিন গতকাল ছিল আর কি। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবে, আপনাদের মতামত ওপিনিয়ন জানিয়ে যাবেন। আপনারা কি বলতে চান, আপনাদের ওপিনিয়নটা কি? আসিফ নজরুলকে নিয়ে আপনারা কি বলবেন? সাংবাদিক ইলিয়াস হোসেন যেই দাবি করেছে, সাংবাদিক ইলিয়াস হোসেন যেটি বলছে যে আসিফ নজরুল মাত্র 7 মাস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করার পরেই এই 7 মাসে 1000 কোটি টাকার মালিক বনে গেছে।
আসলে কি তাই? যদি একা আসিফ নজরুলই হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, তাহলে বাকি আরও যে সমস্ত উপদেষ্টা মণ্ডলী আছে তারা কত কোটি টাকার মালিক হয়েছে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এটাই জানার অপেক্ষায় আছি। আশা করি আসিফ নজরুল বিষয়টি খোলাসা করবে। সাংবাদিক ইলিয়াস যেই অভিযোগ তুলেছে নতুন করে আবারও আসিফ নজরুলকে ঘিরে, সেই অভিযোগের বিষয়ে তিনি বিস্তারিত বর্ণনা দিবেন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন সাংবাদিক ইলিয়াস যে কথা বলেছে সেই কথাটার কতটা সত্যটা আপনারা ভাবছেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই কথাটির সত্যতা কি আছে? আমি তো মনে করি সাংবাদিক ইলিয়াস প্রমাণ ছাড়া, তথ্য প্রমাণের ভিত্তি নিয়ে কথা বলে, প্রমাণ ছাড়া কখনো কোনো সময় কোনো অভিযোগ ও তোলেনি কারোর বিরুদ্ধে। সমস্ত অভিযোগ তোলার পিছনে কোনো না কোনো কারণ রয়েছে, অবশ্যই এর পিছনে কোনো প্রমাণ রয়েছে বলেই সাংবাদিক ইলিয়াস কথা বলেছে। প্রিয় দর্শক, আপনারা জানাবেন আপনাদের ওপিনিয়ন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।